আপনি যখন বিশ্ব মানচিত্রের সামনে দাঁড়াবেন, আপনার বাসায় থাকতে পারে সেটা দেয়ালের মধ্যে টাঙানো, কিংবা গোল যে গ্লোবাল আমরা দেখি অনেক সময় অফিসে বাসায় রাখে, আগে দেখা যেত, এখনো সেটা আছে। বা আপনি সবচেয়ে সহজ যদি কম্পিউটার বা আপনার মোবাইলে যদি ওয়ার্ল্ড ম্যাপটা ওপেন করেন, সেখানে দেখবেন সরু একটা জলপথ, 21 মাইলের একটা ছোট্ট জলপথ, আপনার চোখ আটকে যাবে সেখানে। কারণ এটা নিয়েই এখন সারা পৃথিবী উত্তপ্ত। আর এই জলপথটা বন্ধ হয়ে গেলে স্তব্ধ হয়ে যাবে পুরো পৃথিবী। আপনার গাড়ির চাকা থেকে শুরু করে রান্নার চুলা সবই কি অকেজো হয়ে পড়বে আগামীর এক মহাযুদ্ধে? মরুভূমির তপ্ত বালুর নিচে লুকিয়ে থাকা এক প্রাক ঐতিহাসিক সমুদ্রের রহস্য আর তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা নিয়ে আজ আমরা খুলব এক নিষিদ্ধ ফাইল। ভয় পাবেন না, এই নিষিদ্ধ সেই নিষিদ্ধ না, এই নিষিদ্ধ হচ্ছে যা অনেকে জানে না। মরুভূমির দেশ সৌদি আরব, কাতার কিংবা কুয়েত আজ যারা নিজেদের অঢেল বিত্ত বৈভবে ভাসিয়ে দিচ্ছে, আপনি কি জানেন কোটি কোটি বছর আগে এই ধুধু মরুভূমি ছিল এক উত্তাল সমুদ্রের তলদেশ। হ্যাঁ, প্রাক ঐতিহাসিক টেথিস সাগরের সেই পচা অণুজীবী থেকেই জন্ম নিয়েছে আজকের পৃথিবীর চালিকা শক্তি কালো সোনা বা ক্রুড অয়েল। এখন বুঝতে পেরেছেন তো ক্রুড অয়েল? এই গত 3 মাস 4 মাস ধরে, ইভেন 6 মান্থ ধরে যে তেলের কথা বলা হচ্ছে, বিশ্ব বাণিজ্যের কথা বলা হচ্ছে, চলে আসে ক্রুড অয়েল। সেই ক্রুড অয়েল নিয়ে আমরা কথা বলবো বর্তমান অবস্থায় বসে। কিন্তু এই তেল কি মধ্যপ্রাচ্যের জন্য শুধুই আশীর্বাদ, নাকি এটি তাদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে? একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রণকৌশল, অন্যদিকে পারস্য উপসাগরের অতন্ত্র প্রহরী ইরানের হুঙ্কার। মাঝখানে পড়ে থাকা হরমুজ প্রণালী, যা এখন বিশ্ব অর্থনীতির ডেথ ট্র্যাপ বা মরণ ফাঁদ। বিহাইন্ড দ্য সিনের আজকের এই বিশেষ ইনভেস্টিগেটিভ রিপোর্টে আমরা খুঁজে বের করব তেলের ইতিহাস এবং দেখাবো কিভাবে এক ফোঁটা তেল জ্বালিয়ে দিতে পারে আগামীর বিশ্বযুদ্ধের আগুন। তেলের উৎস, তেথিস সমুদ্র ও তেলের উৎস এক ভূতাত্ত্বিক বিস্ময়। আজকের ধুধু মরুভূমি বেষ্টিত মধ্যপ্রাচ্য একসময় ছিল এক বিশাল জলরাশি, যার নাম তেথিস সাগর। বিজ্ঞানীরা মনে করেন কোটি কোটি বছর আগে এই সাগরটি বর্তমান মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল। সাগরের অগভীর ও উষ্ণ পানিতে তখন বাস করত অগণিত অণুজীব ও প্রাক্টন। যখন এই প্রাণীকুল মারা যেত, তখন তাদের দেহাবশেষ সমুদ্রের তলদেশে পলিমাটির স্তরে জমা পড়ে যেত। লাখ লাখ বছর ধরে সেই পলিমাটির ওপর আরো বালু ও মাটির স্তর জমে তৈরি হয় প্রচন্ড চাপ। এই অতি উচ্চ চাপ এবং পৃথিবীর অভ্যন্তরীণ তাপের প্রভাবে মৃত অণুজীবীগুলোর রাসায়নিক পরিবর্তন ঘটতে থাকে। দীর্ঘ একটা সময় ধরে চলা এই প্রাকৃতিক প্রক্রিয়ায় জৈব পদার্থগুলো রূপান্তরিত হয় হাইড্রোকার্বনে, যা মূলত অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস। মধ্যপ্রাচ্যের মাটির গঠন ও ভূ প্রকৃতি অন্যান্য অঞ্চলের তুলনায় বেশ অনন্য। এখানকার টেকটোনিক প্লেটের সঞ্চালন ও পাললিক শিলার বিশেষ স্তরায়ন হাইড্রোকার্বনকে নির্দিষ্ট ট্র্যাপ বা পকেটে আটকে রাখতে সাহায্য করেছে। বিশেষ করে আরবের মাটির গঠন এমন যে এখানে তেলের স্তরগুলো ভূপৃষ্ঠের বেশ কাছাকাছি অবস্থিত। ফলে এই তেল উত্তোলন করা যেমন সহজসাধ্য, তেমনি অর্থনৈতিকভাবেও অত্যন্ত লাভজনক। মূলত তেথিস সাগরের সেই প্রাচীন প্রাণ বৈচিত্র্যই আজকের আধুনিক বিশ্বের জ্বালানি ভাণ্ডারের মূল কারিগর। এতক্ষণ শুনে আপনাদের মনে হচ্ছে না ছোটবেলার বিজ্ঞানের বই প্লাস হচ্ছে ভূগোলের বই আপনারা কিছুটা আবার মনে পড়ে গেল না আপনাদের? ভূগোলে এই বিষয়গুলো আছে। তাই মানুষের পড়াশোনাটা একটা না একটা সময় কাজে লাগে, সব সময় লাগে, কিন্তু একটা সময় বেশি লাগে। খনি থেকে উত্তোলিত অপরিশোধিত তেল, যেটাকে আমরা ক্রুড অয়েল বলে থাকি, মূলত বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ, যা সরাসরি ব্যবহারের উপযোগী নয়। আপনি উঠালেন আর ব্যবহার করলেন, ব্যাপারটা সেরকম নয়। এই তেলকে ব্যবহারযোগ্য করতে রিফাইনারিতে আংশিক পতন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। প্রথমে একটি বিশাল চুল্লিতে তেলকে প্রায় 350 ডিগ্রি সেলসিয়াস থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে বাষ্পে পরিণত করা হয়। এই বাষ্পকে একটি লম্বা ফ্রাকশনটিং কলাম বা পাতন স্তম্ভে প্রবেশ করানো হয়। কলামের উপরের দিকে তাপমাত্রা কম এবং নিচের দিকে বেশি থাকে।
বাষ্প যখন উপরে উঠতে থাকে তখন এর বিভিন্ন উপাদান তাদের নিজস্ব স্ফুটনাঙ্কের ভিত্তিতে তরল হয়ে আলাদা আলাদা স্তরে জমা হয়। লেয়ার, 3টা আলাদা আলাদা লেয়ার। ভারী অংশ কলামের একেবারে নিচে জমা হয় বিটুমিন ও ফার্নেস অয়েল, এই নামগুলো আপনাদের পরিচিত। মধ্যম অংশ মাঝের স্তরগুলোতে পাওয়া যায় ডিজেল, কেরোসিন এবং জেট ফুয়েল। হালকা অংশ উপরের স্তরে পাওয়া যায় পেট্রোল বা মহামূল্যবান অকটেন এবং এলপিজি গ্যাস। এখন আমাদের দেশে চলে আসি। বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় শোধনাগার ইস্টার্ন রিফাইনিং লিমিটেড, যা চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত, দীর্ঘকাল ধরে এভাবে আমাদের জ্বালানি চাহিদা মিটিয়ে আসছে। এই প্রক্রিয়ার মাধ্যমে তেলের প্রতিটি ফোঁটা তার বহুমুখী রূপ নেয়। আপনি দেখলেন ক্রুড অয়েল থেকে কতগুলা তেল পাওয়া যায়। ক্রুড অয়েল হচ্ছে মূল তেলটা। মজার ব্যাপার হলো আরবের দেশগুলো তেলের জন্য বিখ্যাত হলেও উৎপাদনের শীর্ষে কিন্তু তারা নেই। সবাইকে ছাড়িয়ে 1 নম্বর অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্র। আর মজুদ ভান্ডারের রাজা হলো ভেনেজুয়েলা। বর্তমানে বিশ্বে প্রায় 1765 বিলিয়ন ব্যারেল তেলের মজুদ আছে, যা দিয়ে হয়তো বড়জোর আরো 54 বছর চলবে। আর এই সীমিত সম্পদের নিয়ন্ত্রণ নিয়েই শুরু হয়েছে বৈশ্বিক দাবার লড়াই। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝে অবস্থিত হরমুজ প্রণালী কেবল একটি সংকীর্ণ জলপথ নয়, বরং এটি বিশ্ব জ্বালানি রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর চোখ পয়েন্ট বা শ্বাসরোধকারী বিন্দু। ভৌগোলিকভাবে এর সবচেয়ে সংকীর্ণ অংশটি মাত্র 21 মাইল 33 কিলোমিটার চওড়া, যার মধ্যে জাহাজ চলাচলের জন্য ব্যবহৃত লেনটি মাত্র 2 মাইল প্রশস্ত। এতটুকু জায়গা, এই সামান্য পরিসরের উপর নির্ভর করে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার এক বিশাল অংশ। জ্বালানি প্রবাহ কিভাবে হয়? প্রতিদিন বিশ্বের মোট সমুদ্রজাত অপরিশোধিত তেলের প্রায় 20 থেকে 30% এই পথ দিয়ে পরিবাহিত হতো। আমি হতো কেন বললাম, আমি বলছি কারণ ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধের কারণে এটা এখন নিয়ন্ত্রিত। সৌদি আরব, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো শীর্ষ তেল রপ্তানিকারক দেশগুলোর প্রধান ধমনী কিন্তু এটা। এলএনজি সরবরাহ কাতার থেকে বিশ্ববাজারে সরবরাহকৃত তরলকৃত প্রাকৃতিক গ্যাসের একটি বড় অংশ এই প্রণালী দিয়ে যায়, যা ইউরোপ ও এশিয়ার জ্বালানি চাহিদা সরাসরি প্রভাব ফেলে। বিঘ্নিত ঘটছে, তাই আপনি দেখবেন যে ইউরোপের বিভিন্ন কান্ট্রি, এশিয়ার কান্ট্রি তেলের চাহিদা অনুযায়ী তারা যোগান পাচ্ছে না এবং তেলের দাম হু হু করে বাড়ছে। তেলের সাথে অন্যান্য দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। জিওপলিটিক্স, যেটাকে আমরা ভূ রাজনীতি বলি, এই প্রণালীটির উত্তরে ইরান এবং দক্ষিণ ওমান ও সংযুক্ত আরব আমিরাত অবস্থিত। 3টা চেক পয়েন্ট। এর নিয়ন্ত্রণের ক্ষমতা কার্যত বিশ্ব তেলের বাজার এবং অর্থনীতির উপর একচ্ছত্র আধিপত্যের সমতুল্য। বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জগুলো কি কি? 2026 সালের প্রেক্ষাপটে দাঁড়িয়েও এই অঞ্চলের রাজনৈতিক উত্তেজনা বিন্দুমাত্র কমেনি। আঞ্চলিক অস্থিরতা ও আবার যুদ্ধের হুমকি দেখা দিলে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়। বিকল্প হিসেবে সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইন বা ওমানের পাইপলাইন ব্যবহারের চেষ্টা থাকলেও হরমুজ প্রণালীর বিশাল সক্ষমতার কোনো পূর্ণাঙ্গ বিকল্প এখন পর্যন্ত তৈরি হয়নি। ফলে ক্ষুদ্র জলপথটি আজও বিশ্ব অর্থনীতির সেই চাবিকাঠি, যা সামান্য নড়চড় পুরো বিশ্বের শিল্প উৎপাদন ও বাজার ব্যবস্থায় অস্থিরতা সৃষ্টি করতে সক্ষম না, সৃষ্টি করছে। আপনারা দেখছেন গত 2টা মাস, 40 দিনের যুদ্ধ, 60 দিনে অতিবাহিত, হরমুজ প্রণালী আজ খুলে দেয়, কাল বন্ধ করে ইরান এবং ওই দিক থেকে ওমান কন্ট্রোল করে আমেরিকা। ইরান খুব বেছে বেছে সারাদিনে 30-এরও কম জাহাজ যেতে দেয়। রাশিয়া, চীন একেবারে ফ্রি, অন্যান্য যারা যেতে চায় তাদের ট্যাক্স দিতে হয়। আগে তুলনায় বাংলাদেশের জাহাজ মাঝে মাঝে ছাড়ে, মাঝে মাঝে আটকায়। সেটা আরেকদিন আমি আপনাদের বলবো কেন এই ঘটনা ঘটছে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা কেবল হরমুজ প্রণালীর হুমকি বা পুরনো অর্থনৈতিক অবরোধের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি এখন মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া এক প্রক্সি ওয়ারের রূপ নিয়েছে। ফিলিস্তিন ও লেবানন সংকটকে কেন্দ্র করে লোহিত সাগরে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের তৎপরতা এবং সরাসরি ইসরায়েল ইরান ক্ষেপণাস্ত্র যুদ্ধ ওয়াশিংটনকে সরাসরি এই সংঘাতের সমীকরণে টেনে এনেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তেল বাণিজ্যের উপর শ্যাডো ফ্লিট বা ছায়া জাহাজগুলোর উপর নজরদারি আরো কঠোর করেছে এবং অনেক জাহাজ তারা ফেরত পাঠাচ্ছে, যা ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার নতুন কৌশল হলেও ইরান
ঠিকই হরমুজ প্রণালী থেকে কোথায় যাচ্ছে জানেন? পাকিস্তান হয়ে, এদিকে ভারত হয়ে বিভিন্ন দেশে চলে যাচ্ছে। তাই ইরানের অতটা অসুবিধা হচ্ছে না। কিন্তু পাল্টা জবাবে ইরান এখন কেবল হরমুজ প্রণালী বন্ধের মৌখিক হুমকি দিচ্ছে না, বরং আধুনিক ড্রোন প্রযুক্তি আর দ্রুতগামী নৌযানের মাধ্যমে এই পথে নিয়মিত সামরিক মহড়া ও প্রভাব বিস্তার করছে এবং অনেকগুলো জাহাজ তারা আটকও করেছে। ভৌগোলিকগতভাবে 21 মাইলের এই সংকীর্ণ জলপথে দিয়ে প্রতিদিন বিশ্বের মোট চাহিদার প্রায় 20% জ্বালানি তেল পরিবাহিত হতো। বর্তমানের অস্থিতিশীল বিশ্ব অর্থনীতিকে যদি ইরান এই পথে কোনোভাবে বাধা সৃষ্টি করে, এখন যেভাবে করছে, এটা যদি আরো লম্বা সময় হয়, তবে তেলের দাম ব্যারেল প্রতি $300 ছাড়িয়ে যেতে পারে। এখন যেটা 120, 22, 24-এ ওঠানামা করে। মডার্ন ওয়ার্ল্ডে এই ছোট জলপথটি এখন কেবল তেলের রুট নয়, কিন্তু বরং এটি একটি গ্লোবাল চোক পয়েন্ট। এখানে একটি ছোট্ট ভুল পদক্ষেপ বিশ্বজুড়ে ভয়াবহ মুদ্রাস্ফীতি ঘটাতে পারে এবং যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ঙ্কারী যুদ্ধের আগুনে ঠেলে দিতে পারে, যা আমরা দেখছি। বন্ধুরা, পরিশেষে একটা কথা পরিষ্কার, এই 21 মাইলের সংকীর্ণ জলপথটি এখন কেবল ম্যাপের কোনো রেখা নয়, বরং এটি পৃথিবীর গলার চেপে বসা এক অদৃশ্য ফাঁস। যে ফাঁসের এক প্রান্তে রয়েছে ক্ষুধার্ত বিশ্ব অর্থনীতি আর অন্য প্রান্তে রয়েছে বারুদ আর তেলের এক বিশাল স্তূপ। ইরান কি আসলেই পারবে পৃথিবীর এই প্রধান ধমনীটিকে কেটে দিতে? অলরেডি নিয়ন্ত্রণ তারা করছে। নাকি আমেরিকা তাদের সর্বশক্তি দিয়ে মধ্যপ্রাচ্যের এই মানচিত্রটাই বদলে দেবে? কখনো তারা পারবে না। তেলের দাম কি সত্যি $300 ছাড়িয়ে যাবে? আপনার পকেটের টাকাটি স্রেফ কাগজ হয়ে রয়ে যাবে? সময় বলছে ধ্বংসের সেই কাউন্টডাউন হয়তো শুরু হয়ে গেছে। কি মনে হয় আপনার? হরমুজ প্রণালী কি সত্যি হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের এপিসেন্টার? আপনার যুক্তি আমাদের কমেন্টে জানান। আন্তর্জাতিক রাজনীতির ভেতরে খবর সবার আগে জানতে খবর সংযোগ সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি। দেখা হবে ইতিহাসে নতুন কোন নিষিদ্ধ ফাইল নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।